আসসালামু আলাইকুম। আপনাদেরকে অভিনন্দন আবার গল্পে। আমাদের আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথার শেষ পর্ব। দিন সাথে গুরুসঙ্গ করিয়া গোপাল যেন একটু গা ঝাড়া দিয়া উঠিল। নিজের সঙ্গে কিছু সে একটা রফা করিয়া ফেলিয়া থাকিবে, কারণ দেখা গেল কর্তব্য সম্পাদন ও শশীর প্রতি ব্যবহার তার সহজ ও স্বাভাবিক হইয়া আসিয়াছে। বলে, হাসপাতালে রোগীপত্র কেমন শশী? শশী বলে, বাড়ছে দু একটি করে। গোপাল আফসোস করিয়া বলে, বেগার খেটেই তুমি মরলে, মাইনে হিসেবে কিছু কিছু নাও না কেন? পরিশ্রমের দাম তো আছে তোমার, একটা লোক রাখলে তাকে তো দিতে হতো। শশী বলে, হাসপাতালের টাকা কোথায় যে নেব বাবা? সামান্য টাকার হাসপাতাল। আমিও যদি নিজের পাওনাগণ্ডা বুঝে নিতে থাকি, হাসপাতাল চলবে কিসে? তা না নিক শশী মাহিনা বাবদে কিছু, এখন সেটা আর আসল কথা নাই গোপালের কাছে। ছেলের সঙ্গে একটু সে আলাপ করিল মাত্র। এমনই নারী সুলভ এক ধরনের ছলনাময় ব্যবহার গোপালের আছে। শশীকে মাঝে মাঝে যা আশ্চর্য ও অভিভূত করিয়া দেয়। ভোলা ব্রহ্মচারীকে শশী কথার কথা বলে নাই। গোপালের প্রতি একটা অন্ধ ভর মেশানো ভক্তি আজও তার মধ্যে অক্ষয় হইয়া আছে, হয়তো চিরদিনই থাকিবে। গোড়ার দিকে অনেকগুলি বছর ধরিয়া তার মনের সমস্ত গাঁথুনি যে গাঁথিয়াছিল গোপাল, সেগুলি ভাঙিতে পারিবে কে? কায়েতপাড়ার পথ দিয়া চলিবার সময় একদিন শশী যামিনী কবিরাজের বাড়িতে শিশুর ক্রন্দন শুনিতে পায়, কচি গলার কান্না। খুবই যেন কচি মনে হয় গলাটা শশীর। বিপিনের কি এত ছোট শিশু আছে? অনেক দূর চলিয়া গিয়াও অনেকক্ষণ অবধি কান্নার সুরটি শশীর কানে বাজিতে থাকে। নিজের এই ভাবপ্রবণতা ভালো লাগে না। যে শিশু জন্মিয়াছে সে মাঝে মাঝে কাঁদিবে বইকি, তাতে এতখানি বিচলিত হওয়ার কি আছে? নিজের বাড়িতেও এমন কান্না সে কত শোনে। সেনদিদি মারা যাওয়ার মাস তিনেক পর একদিন অনেক বেলায় শশী ফিরিয়াছে। এমনই কান্নায় রত একটি শিশুকে বুকে করিয়া কুন্দ শশীর কাছে আসিয়া দাঁড়াইল, বলিল, সেনদিদির ছেলে শশী দাদা। রোদের তেজে অম্লান অভুক্ত শশীর মুখখানা শুকনো দেখাইতেছিল। আরও একটু পাংশু হইয়া সে বলিল, কার ছেলে বললি কুন্দ? সেনদিদির। কুন্দ বলিল, হ্যাঁ, পেট থেকে পড়েই তো মাকে খেয়েছে রাক্ষস। কেপানাথ কবরাজের শালীর কচি ছেলে আছে, তার মাই খেত। সে আজ চলে গেল কি না। মামা তাই আমাকে এনে দিলেন, খুকির সঙ্গে আমার দুধ খাবে। মার মতো শেষে আমাকে না খায়। একগাল হাসিল কুন্দ। সেনদিদির কাঁথা জড়ানো ছেলে শশীর সামনে মেলিয়া ধরিয়া বলিল, ওকে মানুষ করার জন্য সোনার হার পাবো শশীদা। মামার মন আজকাল বড় দরাজ হয়েছে। ওকে আনলে কেন? মামাই আনলো, এমনই কাঁথা জড়িয়ে বুকের কাছটিতে ধরে। বাড়ির ছেলে মেয়েদের কাছে ঘেঁষতে দেন না। পরের ছেলে কোলে নেবার মামার রকম দেখে হেসে বাঁচি না। আমায় কি বললেন জানেন? ছেলেটা নিলাম রে কুন্দ, মানুষ করতে পারবি? তোকে 10 ভরির হার গড়িয়ে দেব। আমি বললাম, দিন না মামা, আমার ছেলে মেয়ের সঙ্গে মানুষ হবে, এত আর হাঙ্গাম কি? শশী ঝাঁজিয়া বলিল, কেন তুই এ ভার নিতে গেলি? এত গয়নার লোভ তোর? কুন্দ অবাক হইয়া বলিল, গয়নার লোভে বুঝি? অতটুকু মা মরা শিশু কেউ না দুধ দিলে বাঁচবে কেন? মামিটামি কারো কচি ছেলে নেই, সে কথা যদি বাদ দেন। মামা বললে আমি তো পারবো না বলতে পারি না। সন্দিগ্ধভাবে তাকায় কুন্দ, খানিক বোঝে খানিক বোঝে না। এতক্ষণ পরে শশী হঠাৎ জামা কাপড় ছাড়িতে আরম্ভ করিল। কুন্দ জিজ্ঞাসা করিল, এত রাগলেন কেন শশী দাদা? না, রাগেনি। সেনদিদির ছেলে কান্না থামাইয়াছিল। কুন্দ তাকে একটা চুমু খাইল, সস্নেহে গৌরবের সঙ্গে। কি জানে কি দুষ্টামি আছে কুন্দুর মনে। তারপর ছেলেকে আরেকবার শশীর দিকে বাড়াইয়া দেয়া বলিল, কি সুন্দর হয়েছে ছেলেটা, দেখুন শশী দাদা। সেনদিদির মতো দেখতে হবে,
মুখখানা দেখলে মায়া হয় না? শশী শ্রান্তভাবে বলিল, তুই যা তো কুন্দ, ঘেমে চেমে হয়রান হয়ে এলাম, একটু বিশ্রাম করতে দে। কার ওপর রাগ করিবে শশী? কাকে বলিবে? সেন দিদির ছেলে যে সুন্দর হইয়াছে তাতে সন্দেহ নাই, আশ্চর্য রকম সুন্দর হইয়াছে। সেন দিদির যে জমজমাট রূপ বসন্ত হরণ করিয়াছিল, ছেলের মধ্যে যেন তার ক্ষতিপূরণ হইয়াছে সুদ সমেত। এতটুকু ছেলে, কাঁচা সোনার মতো তার কি রং! ওর মুখ দেখিয়া গোপালের যদি মায়া হইয়া থাকে, মায়া করিয়া গোপাল যদি এই অনাথ শিশুকে বুকে তুলিয়া ঘরে আনিয়া থাকে, তাতে কার কি বলিবার আছে? এ তো মহত্ব, প্রশংসনীয় কাজ। ক্ষোভে দুঃখে এজন্য এমন কাতর হওয়া তো শশীর উচিত নয়। সেনদিদির ফুলের মতো শিশুকে দেখিয়া একটু কি মায়া হইল না শশীর? মায়া করার স্বাভাবিক প্রবৃত্তি কি তার এমনভাবে নষ্ট করিয়া দিয়া গিয়াছে কুসুম? গম্ভীর বিষণ্ণ মুখে শশী স্নান করিতে গেল। সেনদিদির ছেলেকে কোলে করিয়া কুন্দ অদূরে আসিয়া বসায় ভালো করিয়া খাওয়া পর্যন্ত হইল না শশীর। অল্পে অল্পে শরীরটা তাহার কিছু ভালো হইয়াছে। কি ক্ষুধাই আজ পাইয়াছিল। সমস্ত দুপুরটা শশী নিঝুম হইয়া রহিল। এবার কিছু করিতে হইবে তাহাকে। আর চুপ করিয়া থাকা নয়, আর গরমিলে চলিবে না। স্তব্ধ দ্বিপ্রহরে নিস্তেজ শয্যাশায়ী শশীর মনে অসংখ্য এলোমেলো ভাবনা বিস্ময়করভাবে শৃঙ্খলাবদ্ধ হইয়া আসিতে থাকে। কোমল মমতাগুলি আলগা ফুলের মতো ঝুরঝুর করিয়া ঝরিয়া যায়। আগুনের আঁচে সরস বস্তু শুকাইয়া ওঠার মতো নিজে যে রুক্ষ কঠোর প্রকৃতির মানুষ হইয়া উঠিতেছে, এমনই একটি অনুভূতি শশীর হয়। একেবারে বেপরোয়া, নির্মম, অবিবেচক। কুসুমের জন্য মন কেমন করিত শশীর, বড় আকুলভাবে মন কেমন করিত। এত বড় উপযুক্ত ছেলের মর্যাদায় ঘা দিয়া মনকে কি করিয়া দিয়াছে গোপাল, যে সেই মন কেমন করাকে আজ হাস্যকর মনে হইতেছে। সে যে বাড়িতে বাস করে অম্লান বদনে, সেনদিদির ছেলেকে সেখানে গোপাল কেমন করিয়া আনিল? সেনদিদিকে মরমর জানিয়াও শশী যে তার চিকিৎসা করিতে যাইতে চাহে নাই, গোপাল কি সে কথা ভুলিয়া গিয়েছে? শশীর অভিমান এতই তুচ্ছ গোপালের কাছে? সে কি ভাবিবে না, ভাবিবে সেটা এতখানি অবহেলার বিষয়? শশীর কাছে তার একটু সংকোচ করিবারও প্রয়োজন নাই। ছেলের সম্বন্ধে এমনই ধারণা গোপালের যে সে ভাবিয়া রাখিয়াছে, সেনদিদির ছেলেকে বাড়িতে আনিয়া পুত্র স্নেহে মানুষ করিতে থাকিলেও শশী চুপ করিয়া থাকিবে, গ্রাহ্যও করিবে না। কে জানে, গোপালই হয়তো গ্রাহ্য করে না, শশী চুপ করিয়া থাক অথবা গোলমাল করুক। পরদিন সকালে হাসপাতাল কমিটির মেম্বারদের কাছে শশী জরুরি চিঠি পাঠাইয়া দিল। শীতলবাবুর বাড়িতে সন্ধ্যার পর কমিটির জরুরি সভা বসিল। শশী পদত্যাগপত্র পেশ করিল। ডাক্তারের জন্য বিজ্ঞাপনের খসড়া দাখিল করিল। প্রস্তাব করিল যে হাসপাতালের সমস্ত দায়িত্ব কমিটির সুযোগ্য প্রেসিডেন্ট শীতলবাবুর হাতে চলিয়া যাক। কমিটির হতভম্ব সভ্যরা প্রশ্ন করিলেন, কেন শশী, কেন? শশী বলিল, আমি গা ছেড়ে চলে যাচ্ছি। এবার আর দ্বিধা নয়, গাফিলতি নয়, অনিবার্য গতিতে শশীর চলিয়া যাওয়ার আয়োজন অগ্রসর হইতে থাকে। হাসপাতাল সংক্রান্ত ব্যাপারগুলি শীতলবাবুকে বিশদভাবে বুঝাইয়া দেয়, টাকা পয়সার সম্পূর্ণ হিসাব দাখিল করে, আর ভবিষ্যতের কার্যপদ্ধতি সম্বন্ধে কিছু কিছু নির্দেশও লিখিয়া দেয়। ডাক্তারের জন্য কাগজে যে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল তার জবাবে দরখাস্ত আসে অনেকগুলি। কমিটির সভ্যদের সঙ্গে পরামর্শ করিয়া তাদের মধ্যে কয়েকজনকে শশী দেখা করিতে আসিবার জন্য পত্র লিখিয়া দেয়। সকলে খুঁতখুত করে, কেহ কেহ হাই হাই করিতেও ছাড়ে না। কোথায় যাইবে শশী? কেন যাইবে? সে চলিয়া গেলে কি উপায় হইবে গায়ের লোকের? পাশ করা ডাক্তারের দরকার হইলে আবার কি তাহাদের ছুটিতে হইবে বাজিতপুর? সকলে কৈফিয়ত চায় শশীর কাছে।
তার সঙ্গে তর্ক জুড়িবার চেষ্টা করে। শশী না দেয় কৈফত, না করে তর্ক, মৃদু একটু হাসির দ্বারা অন্তরঙ্গতাকে গ্রহণ করিয়া প্রশ্ন বাতিল করিয়া দেয়। তবু খবরটা প্রচারিত হওয়ার পর হইতে চারিদিকে এমন একটা হইচই শুরু হইয়াছে যে মনে মনে শশী বিচলিত হইয়া থাকে। কেবল ডাক্তার বলিয়া স্বার্থের খাতির তো নয়, মানুষ হিসেবেও মনের মধ্যে সকলে তাহাকে একটু স্থান দিয়াছে বইকে। সাধারণের ব্যাপারগুলিতে সে উপস্থিত থাকিলে সকলের মনে উৎসাহের সঞ্চার হয়, তার উপরে নির্ভর রাখিয়া সকলে নিশ্চিন্ত থাকে। এ তো অকারণে হয় না। কত বড় সৌভাগ্য শশীর, না চাহিয়া জনতার এই প্রীতি পাইয়াছে। এ তো শুধু সৎকার্যের পুরস্কার নয়। কি এমন সৎ কাজটা শশী করিয়াছে? রাস্তাঘাটের সংস্কারের জন্য কোদাল ধরে নাই, ম্যালেরিয়া নিবারণের জন্য ডোবা পুকুরে কেরোসিন ছড়ায় নাই, নাইট স্কুল খোলে নাই, গ্রাম্য সমিতি, ছাত্রসংঘ প্রভৃতি ঘুরিয়া তোলে নাই, কিছুই করে নাই। তবুও হয়তো আশেপাশে 10টা গ্রামে শশীর চেয়ে বেশি প্রভাব আর কাহারও নাই। শশীকে যদি সকলে ভালো না বাসিবে এমনটা তবে হইবে কেন? শশী তাদের ভালোবাসে না, শশীকে তারা ভালোবাসিয়াছে। গ্রাম ও গ্রাম জীবনের প্রতি মাঝে মাঝে শশীর গভীর বিতৃষ্ণা বোধ করিয়াছে। ধরিতে গেলে আজ কত বছর এখানে তার মন টিকিতেছে না। তবু ক্ষতের বেদনার মতো স্থায়ী একটা কষ্ট শশীর মধ্যে আসিয়াছে। গ্রাম ছাড়িবার কথা ভাবিলে কেমন করিয়া উঠে মনটা। এখানে জন্ম শশীর, এখানেই সে বড় হইয়াছে। এই গ্রামের সঙ্গে জড়ানো তার জীবন। কুসুম ছিল বিদেশিনী। যেদিন শখ জাগিল নির্বিকার চিত্তে বিদায়ী হইয়া গেল। শশী কেন তা পারিবে? রওনা হওয়ার সময় চোখের কোণে জল পর্যন্ত আসিবে শশীর, নিশ্চয়ই আসিবে। কুন্দ কাঁদে। কেন শশীদা, কেন চলে যাচ্ছেন আমাদের ছেড়ে? সেন দিদির ছেলের ভার লওয়ায় কুন্দর কাজ বাড়িয়াছে, তবু সে শশীর সেবা বাড়াইয়া দেয়। শশী যতক্ষণ বাড়িতে থাকে কোনো না কোনো ছলে কুন্দ বারবার কাছে আসে, ছল ছল চোখে শশীর দিকে তাকায়। কত কি বলিতে চায় কুন্দ, সব কথা বলিতে সাহস পায় না। কি রে কুন্দ, কি হলো তোর? কুন্দ বলে, আপনার জন্য সবাই ফেলে চলে যাওয়া কি ভালো শশী দাদা? কেউ কি তা যায় না কুন্দ? সকলে কি দেশে গায়ে থাকে? যারা যায় পেটের ধান্দায় যায়, আপনার যাবার দরকার? কার স্নেহের অভাবে এমন হু হু করিতেছে শশীর মন যে কুন্দর এতটুকু মমতার তার মোহ জাগে? মনে হয় আরও একটু মায়া করুক কুন্দ, আরও একটু কাতর হোক। কাতর হইয়াছে গোপাল, একেবারে যেন আধমরা হইয়া গিয়াছে মানুষটা। নিজের বাড়িতে চোরের মতো বাস করে। ভীত করুণ চোখে তফাৎ হইতে শশীর মতলবাদীর সন্ধান নেই। সামনে সামনে শশীর সঙ্গে কথা বলিবার সাহসও গোপাল পায় না। কে জানে কি বলিতে কি বলিয়া বসিবে তার দুরন্ত অবাধ্য ছেলে। কোথায় যাইতে চায় শশী, কি করিতে চায়, সঠিক খবর কেহ দিতে পারে না গোপালকে। তবে ব্যবস্থা দেখিয়া সকলে অনুমান করে যে 2-4-10 দিনের জন্য সহজ সাধারণ যাওয়া নয়, যাওয়াটা শশীর যাওয়ার মতোই হইবে। তারপর একদিন শশীর চিঠির জবাবে হাসপাতালের চাকরির জন্য দরখাস্তকারীদের মধ্যে একজন গ্রামে আসিয়া পৌঁছিল। নাম তার অমূল্য। শশীর সঙ্গে 1 বছর পাশ করিয়া বাহির হইয়াছে। নাম শশীর মনে ছিল না, এখন দেখা গেল শশীর সে চেনা। অমূল্যের সঙ্গে আলাপ করিয়া শশীর ভালো লাগিল। তাছাড়া এই সামান্য চাকরির দাবি লইয়া উপস্থিত হইলে বন্ধুকে সে ফিরাইতে পারে? লোক বাঁচিবার আর প্রয়োজন রহিল না। কয়েকদিন পরে পরে যাদের আসিবার জন্য তারিখ দেওয়া হয়েছিল তাদের বারণ করিয়া চিঠি লিখিয়া দেওয়া হইল। নিজের বাড়িতেই অমূল্যকে একখানা ঘর শশী ছাড়িয়া দিল। বলিল, একদিন আমার সঙ্গে সঙ্গে ঘুরতে হবে অমূল্য, রুগীদের চিনে সব বুঝে শুনে নেবে। এবার থেকে সমস্ত ভার তোমার। গায়ের যারা তোমায় ডাকবে তাদের অধিকাংশ বড় গরিব।
ফিটা তাচ্ছিল্য করতে শিখো। যার যা ক্ষমতা নিজে নিজেই দেবে। গায়ের লোক ডাক্তার কবিরাজকে ঠকাতে সাহস পায় না। সঙ্গে করে অমূল্যকে সে হাসপাতালে লইয়া গেল। নিজের চেয়ারের পাশে তার জন্য চেয়ার পাতিয়া দিল। একটু মোটাসোটা মানুষ অমূল্য, ধীর শান্ত প্রকৃতি, কিন্তু উৎসাহের অভাব নাই। নিবিড় মনোযোগের সঙ্গে সে শশীর কাজ লক্ষ্য করিয়া দেখিল। হাসপাতালের জিনিসপত্র বাড়ি ঘর দেখিয়া বেড়াইল। নিয়মকানুনের বিষয়ে প্রশ্ন করিল। মনে হইল এখন হইতেই সে যেন গভীর দায়িত্ব বোধ করিতেছে। শশী চলিয়া যাইবে, আর কখনো ফিরিয়া আসিবে না, এই কথা শুনিবার পর এখানকার সমগ্র নতুনত্বের অন্ধকারে তার নিজের আলোটি জ্বলিবার অধিকার যেন তার জন্মিয়াছে। একটু সমালোচনাও অমূল্য করিল। এই নিয়মটা এমন হইলে ভালো হতো না শশী? এই ব্যবস্থার বদলে এই ব্যবস্থা, এসব সুলক্ষণ কাজকর্ম অমূল্য যে ভালোই করিবে তার প্রমাণ। তবু মনে মনে শশীর অকারণে ক্ষোভ জাগিতে লাগিল। তার একটা রাজ্য যেন কি বেদখল করিতে আসিয়াছে। কত যত্নে কত পরিশ্রমে শশী যে গড়িয়া তুলিয়াছে তার এই হাসপাতাল। লোকে যে এটা শশী ডাক্তারের হাসপাতাল বলিয়া জানে। ফোড়া কাটা কখনো ছুড়িয়াছে হাসপাতালের, তাও শশীর গুণাগাথা। গ্রাম ছাড়িয়া চলিয়া যাইবে জানিয়াও ধীরে ধীরে হাসপাতালটিকে বড় করিয়া তুলিবার কল্পনা সে তো কম করে নাই। দুদিন পরে এখানে কর্তৃত্ব করিবে অমূল্য। হয়তো উন্নতি হইবে, হয়তো অবনতি হইবে, কিছুই শশী দেখিতে আসিবে না। যাওয়ার কথা ভাবিতে ভাবিতে এমন হইয়াছিল শশী যে সে কখনো যেন ভুলিয়া গিয়েছিল কেহ তাহাকে যাইতে বলে নাই। নিজে সে সাধ করিয়া যাইতেছে। এখনো যাওয়া বন্ধ করিলে কেহ তাহাকে কিছু বলিতে আসিবে না। না গেলে তার যেন চলিবে না, যাইতে সে যেন বাধ্য। কে যেন গা হইতে তাহাকে তাড়াইয়া দিতেছে, থাকিবার উপায় নাই। যাইতে ক্ষোভই বা কিসের শশীর? কতকাল ধরিয়া কত ভাবে সে যে তার যাওয়ার কামনাকে পুষ্ট করিয়াছে। যাওয়ার আয়োজন শুরু করিবার সময় দ্বিধা না করিবার, গাফলতি না করিবার প্রতিজ্ঞাই বা কোথায় গেল শশীর? অমূল্যর মধ্যে নিজের ভবিষ্যৎ প্রতিনিধিকে দেখিবার এমন বিক্রয় গেল। জীবনের বিপুল ব্যাপক বিস্তারের স্বপ্ন দেখিয়া যার দিন কাটিত, এই তুচ্ছ গাউদিয়া গ্রামে এই ক্ষুদ্র হাসপাতালের মুহে আবদ্ধ হইয়া থাকিতে যাওয়ার কথা তো আর নয়। অমূল্যকে দেখিয়া এবং সে কেন আসিয়াছে শুনিয়া গোপাল আরো ভরকাইয়া গেল। আর সে চুপ করিয়া থাকিতে পারিল না। রাত্রে শশী খাইতে বসিলে কোথা হইতে আসিয়া নীরবে একখানা আসন আনিয়া নিজেই পাতিয়া গোপাল তার পাশে বসিল। পিসি ছুটিয়া জলের গ্লাস দিয়া অদূরে বসিতে যাইতেছিল। গোপাল বলিল, যা তুই ক্ষান্ত, পাকঘরে বসবি যা। পিসি চলিয়া গেলে গোপাল বলিল, তুমি কোথায় যাবে শশী? শশী বলিল, প্রথমে আপাতত কলকাতায় যাব। গোপাল বলিল, তারপর পশ্চিম টশ্চিম একটু ঘুরে বেরিয়ে বাড়ি ফিরবে বুঝি? মাসখানেক লাগবে তোমার? না, কলকাতা থেকে বিলেত যাব। বিলেত? মুখে এক গ্লাস ভাত তুলিয়াছিল গোপাল, সেটা গিলিতে গিয়া দম যেন আটকায়া আসিল। বিলেতে কেন? শিখে ঠিকে আসব, শশী বলল। গোপাল ব্যাকুলভাবে বলিল, তাতে তো অনেক দিন লাগবে শশী, 2-3 বছরের কম নয়। এতকাল আমি একা পড়ে থাকবো গায়ে? শশী আশ্চর্য হইয়া বলল, একা পড়ে থাকবেন কেন? না, একা নয়, ঘর ভরা আত্মীয় পরিজন থাকবে গোপালের। গ্রাম ভরা থাকিবে শত্রু মিত্র। তবু শশী না থাকিলে কি একাই যে সে হইয়া যাইবে, এত বড় ছেলেকে কেমন করিয়া গোপাল আজ তা বোঝায়। এই জগতে আর কে আছে একা গোপালের অন্তর জুড়িয়া? হৃদয় তাহার কি রীতি পালন করিয়াছে গোপাল তা জানে না। এই জগতে একটা মানুষকে সে স্নেহ করিতে পারে নাই, নিজের মেয়ে কটাকে পর্যন্ত নয়, শুধু শশীর জন্য, একা শশীর জন্য। উন্মাদ বাৎসল্য আজও বুক জুড়িয়া আছে। গাম্ভীর্য ধীরতা সব খসিয়া যায় গোপালের।
জড়ানো ভারী গলায় সে বলে, কেন যাবি বাবা আমার উপর রাগ করে? তোর তো আমি কিছু করিনি। শশী মৃদুস্বরে বলিল, জীবনের উন্নতি করতে যাব, এতে রাগের কি আছে? একটু ভাবিয়া গোপাল বলিল, 3-4 বছর ফিরে এসে হয়তো আমায় আর দেখতে পাবি না শশী। 3-4 বছর পরেও সে যে ফিরিয়ে আসিবে না সে বিষয়ে শশী কিছু বলিল না, নীরবে ভাত মাখিতে লাগিল। গোপাল আবার বলিল, বুড়ো হলাম, হঠাৎ একদিন যদি মরে যাই, তুইও কাছে না থাকিস, কে সব দেখবে শশী? সারা জীবন খেটে খুটে যা কিছু করেছি সব যে ছাড়ে খাড়ে যাবে। শশী বলিল, আপনি যাকে খুশি সব দিয়ে দেবেন। এ তো ছেলে মানুষের কথা হলো শশী, রাগের কথা হলো, বলিয়া গোপাল উৎসুক দৃষ্টিতে চাহিয়া রহিল। মিথ্যা আশা। প্রতিবাদ করিয়া কিছুই তো শশী বলিল না। ভিতরে ভিতরে একটা জ্বালা বোধ করিতেছিল গোপাল। কি অদ্ভুত বিকারগ্রস্ত সে সন্তান, যার মনের নাগাল মেলে না। কি হইয়াছে বলুক না শশী, জানাক না ঠিক কি চায় সে। অনেক অধিকার ত্যাগ করিয়া ছেলের ইচ্ছায় গোপাল আজ সায় দিবে, নিজের অনিচ্ছার দিকে একেবারেই তাকাবে না। উপযুক্ত হইয়াছে, অবাধ্য হইয়াছে ছেলে, কি আর করিবে গোপাল? নীরবে সবই তাহাকে সইতে হইবে। এই ধরনের কথা কিছু শশীকে সে বলে, তার কথায় এক প্রকার অদ্ভুত মিনতি ধ্বনিত হইতে থাকে। কি উগ্র ক্রোধ আর নিদারুণ ভয় আর গভীর দুঃখ মনের মধ্যে চাপিয়া রাখিয়া গোপাল কথা বলিতেছে বুঝিতে পারিয়া নিজেকে বড় বিপন্ন বোধ করে শশী। তবু ধরা ছোঁয়া সে দেয় না। পিতা পুত্রে কি আজ শুরু হইয়াছে বুঝিতে কাহারও বাকি থাকে নাই। ঘরে ঘরে দরজা জানালার আড়ালে জড়ো হইয়া সকলে ওত পাতিয়া আছে। চড়া গলায় এদের কথা শুরু হইলে প্রাণ ভরিয়া শুনিবে। বাড়ির একটা অস্বাভাবিক স্তব্ধ আবহাওয়া স্পষ্ট অনুভব করা যায়। কখন ঝড় উঠিবে ঠিক নাই। ঝড় উঠিল সম্পূর্ণ অন্য দিক দিয়া। হঠাৎ সেন দিদির ছেলেকে কোলে করিয়া কোথা হইতে কুন্দ আসিয়া দাঁড়াইল। বলিল, খেয়ে উঠে একবার দেখবেন তো শশী দাদা, গাটা বড় গরম বোধ হচ্ছে। শশী মুখ তুলিল না, কথা বলিল না। গোপাল বা হাত বাড়াইয়া উদ্বিগ্ন কণ্ঠে বলিল, জ্বর হয়েছে নাকি? দেখি, দেখ তো শশী একবার হাত দিয়ে, জ্বর মনে হচ্ছে যেন। শশী নিঃশব্দে ভাত ফেলিয়া চলিয়া গেল। জ্বর হয়েছে কিনা দেখিবার জন্য অতটুকু শিশুর গায়ে একবার হাত দিবার অনুরোধ। তার জবাবে অমন করিয়া উঠিয়া গেলে সে কাজের মানে গোপালের মাথাতেও ঢুকে বইকি। কুন্দর বিস্মিত দৃষ্টিপাতের লজ্জায় গোপালের গায়ে কাটা দিয়া উঠে। জীবনে বোধহয় এই প্রথম। তারপর ভয়ানকভাবে যে আত্মস্মরণ করে, অভ্যস্ত গলায় হুঙ্কার দিয়া কুন্দুকে বলে, দূর হ, সামনে থেকে দূর হ হারামজাদি। বিনা দোষে এমন গর্জন কুন্দ সহিতে পারে না। প্রথমে সে বিহ্বল হইয়া গেল, তারপর কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল নিজের ঘরে। দেখিতে দেখিতে বাড়ির কৌতূহলী মেয়েরা সেখানে গিয়া হাজির। কিছুদিন হইতে এবারের কাণ্ড কারখানায় সকলে ভ্যাবাচেকা খাইয়া যাইতেছে। সাহসী কুন্দই সম্প্রতি কর্তাদের একটু ন্যাক নজরে পড়িয়াছিল। আজ তার দুর্দশায় সকলে অল্প বিস্তর খুশি ও আশ্চর্য হইয়া গেল। কেন রে কুন্দ, বকলো কেন রে তোকে? কুন্দ কি সহজে সে কথা ফাঁস করে? ফোঁস ফোঁস করিয়া সকলকে সে চলিয়া যাইতে বলে। কেন বিরক্ত করছো আমায়? অনেক তোষামোদে একটু ঠান্ডা হয় কুন্দ। তারপর গোপালের রাগের কারণটা ব্যক্ত করে, বলে, আমায় যেমন পোড়া কপাল, সেন দিদির ছেলেটাকে শশীদার সামনে নিয়ে যেতে কতবার মামা বারণ করেছে, তা কথাটা একদম ভুলেই গেলাম। সাদাসিধে মানুষ বাবু আমি, ওইসব ঘোর পেচের কথা কি ছাই আমার মনে থাকে? সকলে বলে, হ্যালো কুন্দ, ও ছেলেকে আনার পর থেকে বুঝি শশী এমন রেগে আছে। বাপের সঙ্গে কথা কয় না, বিভাগী হয়ে বেরিয়ে যাবে বলে। নয়তো কি? কুন্দ বলে। একটু হাসে কুন্দ। কে জানে তো তলে তলে এমন বাঁকা মন আমাদের ঠোঁটকাটা কুন্দর।
বলে, এই ছেলেটাকে নিয়ে বাপ বেটার কত কি চলছে তোমরা কি জানবে, টের পাই আমি। কি হয় দেখবার জন্যই তো দুজনে একত্র খেতে বসেছে দেখে ছেলেটাকে নিয়ে গেলাম। অমন গাল খাবো তা ভাবিনি ছোট মামি। আর এখনই হয়েছে কি, একে নিয়ে কি ভীষণ কাণ্ড হয় দেখো। যেমন তেমন মায়ের ছেলে তো নয়, তার উপরে মাই খাচ্ছে তোর। না রে কুন্দ, ও ছেলে দেবেই তো ঘরে আগুন। জ্বর বোধ হয় একটু হইয়াছিল ছেলেটার, গোলাপি বর্ণ তাহার আরো লালিম হইয়া উঠিয়াছে। তাকাইলে চোখ ফেরানো যায় না, এমন আশ্চর্য সুন্দর শিশু। তাকে কেন্দ্র করিয়া এ বাড়িতে এত বড় একটা ঝড় উঠিবার উপক্রম হইয়াছে, এ যেন বিশ্বাস করা যায় না। কুন্দর চারিদিকে সমবেত মায়েরা দুর্ভাগা ছেলেটাকে ঈর্ষা করে, বাৎসল্য বেকুল হয়, এর সঙ্গে এক বাড়িতে বাস করিতে চাহে না। কি কঠোর মনটা শশীর, স্নেহলের শূন্য অন্তকরণ। সেদিন রাতে বিনিদ্র গোপাল কি সব ভাবিল সেই জানে। পরদিন সকালে কুন্দকে সে চালান করিয়া দিল তার খুড় শ্বশুরের বাড়ি রাজতলায়। সঙ্গে গেল তার স্বামী পুত্র ও সেন দিদির ছেলে। কাজটা করিয়া গোপাল যেন অনেকটা নিশ্চিন্ত হইল, রাগের কারণ দূর হইল। আর তো শশীর রাগ থাকিবে না। সেন দিদির ছেলে পৃথিবীতে আসিয়াছে বলিয়া শশীর রাগ করে নাই, তাকে বাড়িতে আনা হইয়াছে বলিয়া সে গৃহত্যাগ করিয়া যাইতেছে। এ অন্যায় আবদার, শশীর অসঙ্গত ব্যবহার, তবু মাথা নিচু করিয়া গোপাল তখন তাহার অভিযোগের প্রতিকার করিল। বাড়ি ছাড়িয়া যাইতে কি আর শশী পারিবে? পরের মুখটা খবরটা ঠিকমতো শশীর কানে পৌঁছিবে না আশঙ্কা করিয়া চোখ কান বুঝিয়া নিজেই গোপাল তাহাকে শুনাইয়া দিল। বলিল, কুন্দকে আজ শ্বশুর বাড়ি পাঠিয়ে দিলাম শশী। শশী বলিল, রাজাতলায়? গোপাল বলিল, হ্যাঁ, যামিনীর ছেলেটাকেও ওর সঙ্গে দিয়ে দিলাম। যামিনীর ছেলের প্রসঙ্গ উঠিলে শশী মুখে খোলে না। গোপাল আবার বলিল, কুন্দ এখন ওখানেই থাকবে, বলে দিয়েছি, এখানে আসবার ওদের কোনো দরকার নেই। শশীর সঙ্গে ষড়যন্ত্র করিয়াই কাজটা সে যেন হাসিল করিয়াছে, এমনই ভাবে গলা নামাইয়া গোপাল আবার বলিল, আসল কথা কি জানিস বাবা, এক ঢিলে দুই পাখি মেরেছে। কুন্দকেও সরালাম, পরের ছেলে ঘাড়ে করার দায় থেকেও রেহাই পেলাম। যা খুশি করুক গিয়ে এবারে, আমি কিছু জানি না। কেটে কেটে চিঠি লিখে 2-4 টাকা পাঠিয়ে দেব, বাস, ফুরিয়ে গেল সম্পর্ক। তাই যদি ইচ্ছা ছিল গোপালের, বিপিনের কাজ হইতে সেনদিদির ছেলের ভার গ্রহণ করিবার তার কি প্রয়োজন ছিল শশীতে জানিতে চায় নাই, তাই রক্ষা। জবাব গোপাল দিতে পারিত না। শশীকে গোপাল ছাড়িতে পারে না, সেনদিদির ছেলেকে ফেলিতে পারে না। অনেক ভাবিয়া চারিদিক রক্ষা করার পাকা রাজনীতির মতো সে যে চাল চালিয়াছে, তার সমর্থনের জন্য এরকম দুটো একটা বানানো পাকা কথা না বলিলে চলিবে কেন? ছেলের সঙ্গে তর্ক করিয়া অখণ্ড যুক্তি দাঁড় করানোর জন্য তো এসব বলা নয়। এই শুধু তাকে জড়ানো যে হার গোপাল মানিয়াছে। ওরে পাথরের পুত্র দেবতা, এবার তুই তোর ভীষ্মের প্রতিজ্ঞা ছাড়। সেনদিদির ছেলেকে সরাইয়া নেওয়ার জন্য শুধু নয়, তাকে ধরিয়া রাখার জন্য গোপালকে এমন উতলা হইয়া উঠিতে দেখিলে হয়তো শশীর মত বদলায় ফেলিত, আবার হয়তো বাতিল হইয়া যাইত তাহার গ্রাম্য ত্যাগের কল্পনা। এখন বড় দেরি হইয়া গিয়াছে। মন তো শশীর কখন চলিয়া গিয়াছে দূরতর দেশে নবতর জীবন যাপনে। এখন শুধু বোচকা ঘাড়ে সেখানে পৌঁছানো বাকি, তাও 2-4 দিনের মধ্যেই ঘটিবে। সারাদিন গোপালের নিশ্চিন্ত প্রফুল্লভাবে শশীকে পীড়া দিল। সে বুঝিতে পারিল গোপাল ধরিয়া লইয়াছে, তাদের মধ্যে সমস্ত গোলমাল মিটিয়া গিয়াছে। দিনগুলি অতঃপর যেমন সহজভাবে কাটিতেছিল তেমনি ভাবে কাটিতে থাকিবে। এমন একটা জটিল ব্যাপারের এত সহজে এরকম মনোমত পরিণতি ঘটিবে গোপালকে ইহা বিশ্বাস করিতে দেখিয়া আশ্চর্য শশী কম হইল না। তার কাছে কি প্রত্যাশা করে গোপাল? এমন আকুল আগ্রহে কেন সে তাকে ধরিয়া রাখিতে চায়? মতে তাদের কখনো মিল হইবে না, প্রতিদিন খিটিমিটি বাঁধবে।
স্নেহ, মমতা, শ্রদ্ধা, ভক্তির পাহাড়কে চাপা দিয়া স্তূপাকার হইয়া উঠিবে অশান্তির হিমালয়। তবু শশীকে গ্রামে বসিয়া এই আত্মবিরোধময় সংকীর্ণ জীবন যাপন করিতে হইবে। এত বড় বিপুল পৃথিবী পড়িয়া থাকিতে তাদের দুটি বিরোধী ব্যক্তিত্বকে অর্থহীন অব্যবহার্য স্নেহের মোহে আশ্রয় করিয়া থাকিতে হইবে এই গৃহকোণে। সেনদিদির ছেলেকে বাড়িতে আনার জন্য মনে মনে শশীর যত বড় আঘাতই লাগিয়া থাক, গৃহত্যাগের কারণ হিসেবে আজ তা বহুগুণে তুচ্ছ হইয়া গিয়াছে। গ্রাম ছাড়িয়া যাইতে যে গভীর দুঃখ জাগিয়াছে শশীর মধ্যে, ও ধরনের মানসিক বেদেশনার অজুহাত তার কাছে খাটানো চলে না। আরো বড় লোভ, আরো বড় আকর্ষণ দরকার হয়, অথচ গোপালের পক্ষে তা ধারণা করাও অসম্ভব। শশী চলিয়া গেলে তার যাওয়ার ওই একটি কারণের কথাই গোপাল জানিয়া রাখিবে, সেনদিদির ছেলেকে বাড়ি আনা। শীতলবাবু ডাকিয়াছিলেন। অমূল্যের সঙ্গে সন্ধ্যার পর শশী তার বাড়ি গিয়াছিল। অমূল্যকে জল টল খাওয়াইয়া শীতলবাবু সকাল সকাল ছাড়িয়া দিলেন। শশীকে ছাড়িলেন রাত্রির আহারের পর, অনেক রাত্রে। শীতলবাবু আরেক বিপদ হইয়াছে শশীর। দুবেলা ডাকেন, আর গেলেই কথায় কথায় পাগল করিয়া তোলেন শশীকে। বাড়ি ফিরিয়া শশী দেখিল আহারের স্থানে পাশাপাশি দুখানা আসন পাতা আছে, এবং যে গোপাল ৮টায় খাইতে বসে সে আজ তার প্রতীক্ষায় ১১টা পর্যন্ত না খাইয়া বসিয়া আছে। এত দেরি করলে যে শশী? চট করে মুখ হাত ধুয়ে এসো, বসে পড়ি আমরা। শশী বলিল, আপনি বসুন, আমি খেয়ে এসেছি। শীতলবাবু না খাইয়ে ছাড়লেন না। গোপাল ক্ষুণ্ণ হইয়া বলিল, আজ রান্নার একটু আয়োজন করতে বলেছিলাম বাবা, ভাবলাম পরের ছেলে একটি বাড়িতে এসে আছে, আজ বাদে কাল চলে যাবে, একদিন একটু আয়োজনপত্র করি খাওয়ার। তুমি খেয়ে আসবে বাইরে থেকে, তা তো জানতাম না। শশী জিজ্ঞাসা করিল, পরের ছেলেকে? গোপাল বলিল, অমূল্যবাবুর কথা বলছি। আহা, ডেকে ডুকে এনে চলে যেতে বললে বড় লাগবে বেচারের মনে। শশী বলিল, অমূল্য চলে যাবে কেন? ওকেই তো হাসপাতালের কাজ দেওয়া হয়েছে। গোপাল সভয়ে বলিল, তুই থাকলে ও আবার কি করতে থাকবে শশী? আমি পরশু রওনা হব ভাবছি। শশী বলিল, পরশু? গোপালের মুখে আর কথা ফুটিল না। শশী ঘরে চলিয়া গেলে সে একেবারে বাহিরের দাওয়ায় গিয়া অন্ধকার কাঠের বেঞ্চিটাতে বসিয়া রহিল। একজন মনীষ দাওয়ায় শয়নের আয়োজন করিতেছিল। সে এক ছিলুম তামাক সাজিয়া দিল গোপালকে। তারপর মনিবের সামনে শুইয়া পড়িতে না পারিয়া বিছানো চাটাইটির উপর উবু হইয়া বসিয়া শ্রান্তিবশত জোরে একটা নিঃশ্বাস ফেলিল। আজ আবার ব্রহ্মচারীকে মনে পড়িতেছে গোপালের। সেনদিদির মৃত্যুর পর মনে যে গভীর বিষাদ ও বৈরাগ্য আসিয়াছিল, ব্রহ্মচারীর মুখে নিরস আধ্যাত্মিক কাহিনী শুনিতে শুনিতে এক আশ্চর্য উপায়ে তার ঘোরটা কাটিয়া গিয়াছিল। আজ বড় অবসন্ন মনে হইতেছে নিজেকে। বিচিত্র কাণ্ড কারখানা ভরা দীর্ঘ জীবনটা আজ অকারণ, অর্থহীন মনে হইতেছে। কোনো কাজেই লাগিল না। শশীর জন্মের দিনটি হইতে তারি পানে চোখ রাখিয়া কত কল্পনাই গোপাল করিয়াছে। আজ ডগাটি আকাশে ঠেকিয়া প্রায় হইয়াছে আকাশ কুসুম। লেখাপড়া শিখিয়া একি রীতিনীতি শিখিয়াছে শশী। বাগান, বাড়ি, জমি জমা, ধন সম্পদ, আত্মীয় পরিজন, এত সব যে গোপাল একত্র করিয়াছে, এ কি তার নিজের জন্য? তার আর কতদিন বাকি? এসব তুচ্ছ করিয়া শশী যদি চলিয়া যায়, সমস্ত জীবনটাই গোপালের ব্যর্থ হইয়া যাইবে না? এত রাত্রে সে একবার অমূল্যর ঘরে যায়। অমূল্যকে জাগাইয়া বলে, একটা কথা শুধুই বাবু তোমাকে, শশী পরশু চলে যাবে, আমায় যে বলেনি। রাত দুপুরে ঘুমন্ত মানুষকে তুলিয়া গোপালের এই কৈফিয়ত দাবি করা অমূল্যকে তরকাইয়া দেয়। সে বলে, আমি জানতাম না কবে যাবে শশী, আমায় কিছু বলেনি। গোপাল অসন্তোষের সুরে বলে, আর সব বললে, এ কথা বললে না? কি যেন মতলব ছিল বাবু তোমার, তাই গোপন করেছিলে। অমূল্য জিভ কাটিয়া বলে,
আগে না, সে কি কথা? গোপাল বলিল, সে কি কথা? আমার ছেলে দেশ ছাড়া হবে চিরকালের জন্যে, আর তুমি তার জায়গায় জেকে বসবে। বড় ভালো মতলব তোমার। ওটো দেখি বাবু, সুখসজ্জা ছেড়ে জিনিসপত্র চুপি চুপি গুছিয়ে নাও, তারপর চলো আমরা বিদেয়ী হই। ডাকাতের মতো দেখায় গোপালকে, খুনে দাঙ্গাবাজের মতো শোনায় তার কথাবার্তা। অমূল্যর ঘরে যে বিচিত্র নাটকীয় কথোপকথন চলে, কিছুই শ্রান্ত শশীর চেতনায় পৌঁছায় না। জীবন সম্বন্ধে যে অমন তীব্রভাবে সচেতন, সে হইয়া থাকে পুতুলের মতো চেতনাহীন। তাকে বাৎসল্য করে বলিয়া মধ্যরাত্রে গোপাল আজ যে বিচিত্র দৃশ্যর অবতারণা করে, যেসব অদ্ভুত কথা বলে, তা দেখিলে ও শুনিলে একটা অভিজ্ঞতা জন্মিয়া যাইত শশীর। চাপা গলায় খানিকক্ষণ অমূল্যের প্রতি তর্জন গর্জন করিয়া গরম মাথাটা বোধহয় একটু ঠান্ডা হয় গোপালের। সে ঘরে যায়। পরদিন খুব ভোরে শশীকে সে ডাকিয়া তুলিল। শশী উঠিয়া দেখিল মনীষের মাথায় বাক্স বিছানা চাপাইয়া কোথায় যাইবার জন্য গোপাল প্রস্তুত হইয়া আছে। গোপাল সহজভাবেই বলিল, পরশু তোর যাওয়া হয় না শশী, আমি আজ বাবার কাছে কাশী যাচ্ছি। 7-8 দিন আশ্রমে থাকব। একজনের বাড়ি না থাকলে চলবে না। আমি ফিরে এলে যা হয় করিস। শশী বলিল, হঠাৎ কাশী যাবেন কেন? গোপাল পাল্টা জবাব দিয়া বলিল, হ্যাঁ রে শশী, চিরকাল সংসারে হাঙামা নিয়া হায়রান হয়ে এলাম। এখন তোরা বড় হয়েছিস, মন্টল বেগুল হলে 7টা দিনের ছুটিও পাবো না। এতটুকু আশাও তোদের কাছে আমার করা চলবে না? শশী মৃদু সুরে বলিল, তা বলিনি, কোথাও কিছু নেই হঠাৎ যাবেন তাই জিজ্ঞাসা করছিলাম। কাল তো কিছু বলেননি আমাকে। গোপাল দারুণ অভিমান করিয়া বলে, না যদি থাকিতে পারিস তো বল, যাওয়া বন্ধ করি। অদৃষ্টের লেখা কে খণ্ডাবে? শশী বলিল, বেশ তো, আসুন গিয়ে। কদিন পরে গেলেও আমার কোনো অসুবিধা হবে না। গোপালকে শশী প্রণাম করিল। সকালবেলায় স্বচ্ছ আলোয় দুজনের মুখ দেখিয়া মনে হইল না পিতাপুত্রের কোনোদিন কোনো সামান্য বিষয় মতান্তর ছিল। জীবনের গতি দুজনের বিপরীত মুখী। সেই যে গেল গোপাল, আর সে ফিরিল না। সংসারে গৃহস্থ মানুষ সে, সমস্ত জীবন ধরিয়া ফলপুষ্প সহ্যধাত্রী ভূমিখণ্ড, সিন্দুক ভরা সোনারূপা। কতগুলি মানুষের সঙ্গে পারিবারিক ও আরো কতগুলি মানুষের সঙ্গে সামাজিক সম্পর্ক, দায়িত্ব, বাধ্যবাধকতা প্রভৃতি যত কিছু অর্জন করিয়াছিল, সব সে দিয়া গেল শশীকে। মরিয়া গেলে যেমন সে দিত। কুন্দ কয়েকদিন পরে ফিরিয়া আসিল। রাজাতলা হইয়া গোপাল সেনদিদির ছেলেকে সঙ্গে লইয়া গিয়াছে। কুন্দ সোনার হার কিনিবে বলিয়া 200 টাকাও তাহাকে দিয়া গিয়াছে। হয়তো ওটাই ছিল শেষ বাধ্যবাধকতা। কি আর করিবে শশী, এ ভার তো ফেলিবার নয়। গভীর বিষণ্ণ মুখে একে একে যাওয়ার আয়োজনগুলি বাতিল করিয়া দিল। 2 মাসের মাহিনা পকেটে পুরিয়া অমূল্য ফিরিয়া গেল। গায়ে থাকিতে হইলে হাসপাতালে প্রত্যেক রোগীর নাড়ি টিপিতে না পারিলে শশীর চলিবে কেন? কাজ আর দায়িত্ব ছিল জীবনে। কাজ আর দায়িত্বর জীবনটা আবার ভরপুর হইয়া উঠিল। নদীর মতো নিজের খুশিতে গড়া পথে কি মানুষের জীবন স্রোত বহিতে পারে? মানুষের হাতে কাটা খালে তার গতি, এক অজানা শক্তির অনিবার্য ইঙ্গিতে, মধ্যাকর্ষণের মতো যা চিরন্তন অপরিবর্তনীয়। মামলা করিতে শশী বাজিতপুরে যায়। ফিরিবার পথে চোখ তুলিয়া দেখিতে পায় খালের ধারে বজ্রাহত একটা বটগাছ শুকনো ডালপালা মিলিয়া দাঁড়াইয়া আছে। গাউদিয়ার ঘাটে গোবর্ধন নৌকা বেড়ায়। নন্দলালের পাট জমা করা শূন্য চালাটা প্রায় ভাঙিয়া পড়িয়াছে দেখিয়া শশীর মনে হয় নন্দলালের পাপ জমা করা বিন্দুর দেহটাও হয়তো এতদিনে এমনইভাবে ভাঙিয়া পড়িয়াছে। জোরে আর আজকাল শশী হাঁটে না। মন্থর পথে হাঁটিতে হাঁটিতে গ্রামে প্রবেশ করে। গাছপালা, বাড়িঘর, ডোবা, পুকুর জড়াইয়া গ্রামের সর্বাঙ্গ সম্পূর্ণ রূপের দিকে নয়, শশীর চোখ খুঁজিয়া বেড়ায় মানুষ। যারা আছে তাদের,
আর যারা ছিল শ্রীনাথের দোকানের সামনে বাঁধানো বকুলতলায় কায়েতপাড়ার পথে, যামিনী কবিরাজের বাহিরের ঘরে হামানদিস্তার ঠক ঠক শব্দ শশী আজও শুনিতে পায়। এবারের মানুষের ফাঁক মানুষ পূর্ণ করিয়াছে। যাদবের বাড়িটা শুধু গ্রাস করিতেছে জঙ্গলে। পরাণের বাড়িতেও এখনো লোক আসে নাই। তার ওপাশে তালবন, তালবনে শশী কখনো যায় না। মাটির টিলাটির উপর উঠিয়া সূর্যাস্ত দেখিবার শখ এই জীবনে আর একবারও শশীর আসিবে না।